আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আদাব স্যার। ওকে। আমরা গত ক্লাসে স্যার কি দেখছিলাম, কি খেয়াল আছে আমাদের? স্যার একটা কোশ্চেন দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমরা টপিক পড়ছিলাম কোনটা স্যার? শক্তি সংরক্ষণশীলতা নীতি দেখছিলাম না? জি আচ্ছা। স্যার। তো আজকের ক্লাস আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতির একটা প্র্যাকটিস ম্যাথ দিয়ে শুরু করব। আমি এই কোশ্চেনটা আপনার জন্য লিখে দিই। আম, ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। গ্রাউন্ড থেকে আমাদের একটা বস্তু এই পজিশনে আছে। ধরেন এটা হচ্ছে আমাদের এ পজিশন। আমাদের বস্তুটার ভর ধরে নেন 12 কেজি। ওকে। আর আমাদের এখান থেকে ভূমি থেকে বস্তুটার উচ্চতা হচ্ছে ধরেন 60। ওকে। এই হাইটটা ধরেন 60। বস্তুটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। সো মুক্তভাবে পড়তে দেওয়া হলে আমরা জানি যে বস্তুটা একটা সময় এই পজিশনে আসবে, রাইট? একটা সময় এই পজিশনে আসবে। ধরে নেন এই হাইটটা আমাদেরকে দিয়ে দিছে। ধরে নেন আমাদেরকে এই হাইটটা দিয়ে দিছে 10 মিটার। ওকে, 10 মিটার। এখন কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে প্রথমত ভূমি স্পর্শ করার পূর্বে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটার গতিশক্তি কত হবে? ওকে। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ধরেন আমাদের এই পজিশনটা হচ্ছে বি। আমাদের বলতে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এ ও বি পজিশনে, এ ও বি অবস্থানে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা সেটা আপনারা চেক করবেন। অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা ব্যাখ্যা। আচ্ছা। তো স্যার প্রথম কোশ্চেনটা একদম ইজি, খেয়াল করেন আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটার গতিশক্তি কত হবে। খেয়াল করেন স্যার, আমাদের বস্তুটা 12 কেজি ভরের বস্তুটা 60 মিটার উঁচুতে ছিল, রাইট? জি আমাদের 12 কেজি ভরের বস্তুটা 60 মিটার উঁচুতে ছিল। এটুকু হাইট হচ্ছে আমাদের 60 মিটার। এই পজিশনে তার যেটুকু পরিমাণ বিভব শক্তি, সে সেই বিভব শক্তিটাকে কাজে লাগিয়ে সে নিচের দিকে পড়তে থাকবে, রাইট? এবং সে যখন আমাদের বস্তুটা যখন আমাদের বস্তুটা যখন একদম ভূমিতে এসে পৌঁছাবে, যখন ভূমিতে এসে পৌঁছাবে, তখন তার সম্পূর্ণ বিভব শক্তিটা তার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে না পারেন দেখেন আমি লিখে দিচ্ছি যে এই সর্বোচ্চ অবস্থানে যে বিভব শক্তি সেটা সমান হবে আমাদের সর্বনিম্ন স্থানে সর্বনিম্ন অবস্থানের গতিশক্তি সমান। কিভাবে স্যার? খেয়াল করেন, ধরেন আমাদেরকে বলছে যে এই ভূমিতে আসলে ওই সময় আমাদের গতিশক্তি কত। আচ্ছা, তো ভূমিতে ধরেন আসছে ভি বেগে আসছে। আমাদের শুরুতে আদিবেগ ধরেন 0 ছিল। যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, সো আমাদের শুরুতে আদিবেগ 0 ছিল। তো মুক্তভাবে পড়ন্ত বস্তু ধরেন ভূমিতে এসে ভি বেগে আঘাত করছে ভূমি, তাহলে এই ভিটা কিছু আমরা বের করতে পারবো না। আপনি উচ্চতা জানেন 60 মিটার, আপনি এইচ জানেন 60 মিটার, আপনি ভি জানতে চাচ্ছেন, ইউ জানেন, এইচ জানেন, আর কি জি আছে, জি নিচের দিকে। তো ফর্মুলা ইউজ করে ভিটা বের করে ফেলেন তো। দেখেন তো স্যার এটা আসে কিনা।
এ আসছে আমাদের ভি স্কয়ার। তাহলে স্যার আমরা ভি ভি স্কয়ার জানি, তাহলে আমরা শেষ মুহূর্তে মানে ভূমিতে আঘাত করার সময়ে গতিশক্তি সমান কি লিখতে পারি? গতিশক্তি সমান লিখতে পারি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার ভ্যালুটা আমরা এখানে পুট করে দিতে পারি না স্যার? ভি স্কয়ার ভ্যালুটা আমরা এখানে পুট করে দিচ্ছি 2gh। এখান থেকে 2 ক্যান্সেল আউট হয় এবং আমরা পাচ্ছি কত স্যার? এম জি এইচ। সো যেখানে আমাদের এইচ এর ভ্যালু জানা, এইচ এর ভ্যালু হচ্ছে কত? 60 মিটার। এম এর ভ্যালু হচ্ছে 12 কেজি, আর জি এর ভ্যালু 9.8। ভ্যালুগুলো বসে একটা আমাকে উত্তরটা বলেন তো। হুম, 7,056। 7,056 জুল। আচ্ছা, এই লাইনটা দেখলে আশা করি আপনাদের বুঝে যাওয়ার কথা যে এই এমজিএইচ টা হচ্ছে স্যার আমাদের কি এইচ উচ্চতায় বিভব শক্তি না? এমজিএইচ এর ভ্যালুটা স্যার আমাদের এইচ উচ্চতায় বিভব শক্তি না? অর্থাৎ এটাই আমি উপরে লিখছি যে আমাদের সর্বোচ্চ অবস্থানের বিভব শক্তি সর্বনিম্ন অবস্থানের গতিশক্তির সমান। সবাই কি বুঝতে পারছেন? জি আচ্ছা, জি স্যার। ওকে। আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা আনসার করার ট্রাই করি। আমাদেরকে সেকেন্ড কোশ্চেনটা কি বলছে স্যার? এ ও বি অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা, এটা স্যার সবাই একটু ট্রাই করেন তো। এ অবস্থানে আমি কোশ্চেনটা উপর তুলে দিই। এ অবস্থান আর বি অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা এটা আপনারা একটু চেষ্টা করে বের করেন। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম না প্রুফটা? এটার প্রুফটা আমরা গত ক্লাসে দেখছিলাম না, মনে আছে? ওইভাবে করে ফেলেন দেখি। এ আর বি অবস্থানে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা খাটে কিনা।
আপনাদের কি হয়ে গেছে? তো হয়ে গেলে জানাবেন কত আসছে আনসার। আচ্ছা স্যার, আপনাদের হ্যাঁ বলতে স্যার 7,056 জুল আসছে। আমাকে বি পয়েন্টে স্যার আমাদের বিভব শক্তি কত আসছিল এটা একটু বলতে পারবেন? বিভব শক্তি আর গতি শক্তি। স্যার স্ক্রিন দেখা যায় না। জি স্যার, বুঝিনি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। তো দেখেন তো, এখন দেখা যাচ্ছে স্যার? জি স্যার। আপনারা কি এতক্ষণ করতে পারেন নাই? আচ্ছা, আমাকে একটু বলেন তো স্যার, বি পয়েন্টে আপনাদের বিভব শক্তিটা কত আসছে? স্যার আপনাদের বি পয়েন্টে বিভব শক্তি কত আসছে একটু জানাবেন। হ্যাঁ, সবাই আনসার লিখতেছেন। হয়েছে আপনাদের 7,056 জুল। ওকে, দেখেন সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু জানা। স্যার বি পয়েন্টে বিভক্তিতে 1176 আসছে। হ্যাঁ, 1176। আর বি পয়েন্টে স্যার আমাদের গতিশক্তি কত আসছে? তো দেখেন, কেউ যদি না পেরে থাকেন এখান থেকে দেখতে পারেন, আমি করে দিছি। বি বিন্দুতে মোট শক্তি আসতেছে আমাদের কত? 5,880 প্লাস 1176। কত আসে? 7,000। দেখেন সবার মিলছে কিনা। সবাই একটু দেখেন, যা যা ট্রাই করছেন একটু দেখেন উত্তরটা মিলছে কিনা। সবার কি হয়েছে একটু জানাবেন, শেষ হলে দ্রুত জানাবেন। হ্যালো। জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে এক্ষেত্রে আমাদের বি পয়েন্টে যে টোটাল শক্তি আর এ পয়েন্টে যে টোটাল শক্তি দুটো সমান ছিল, দ্যাট মিনস আমাদের শক্তি সংরক্ষণশীলতা সূত্রটা মেনে চলছে, রাইট? আচ্ছা, ওকে। তো আমরা শক্তি সংরক্ষণশীলতা সূত্র রিলেটেড যদি কোনো প্রবলেম দেয় আশা করি আমরা পারবো। এরপর আজকে আমরা একটা টপিক করব, যেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, এটা স্যার আপনাদের বইয়ে একটু জাস্ট হালকা করে লিখছে, বাট জিনিসটা খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করা নাই দেখলাম। একটু পরে কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্যটা কি, বা কাজ শক্তি মানে ওয়ার্ক এনার্জি থিওরেম যেটাকে বলে, এনার্জি। ওয়ার্ক এনার্জি থিওরেম যেটা বলে যে কোনো একটা বস্তুর উপরে, ধরেন একটা বস্তুর উপরে আপনি এফ বল প্রয়োগ করতেছেন, ঠিক আছে? কারণ এই বস্তুর উপরে আপনি এফ বল প্রয়োগ করে বস্তুটার এস পরিমাণ সরণ ঘটাইছেন। ওকে, এইটুকু পরিমাণ আপনি সরণ ঘটাইছেন। এতে আপনি জানেন কি স্যার, এক্ষেত্রে আপনার কি কি পরিমাণ কাজ হয়েছে? আমরা জানি যেহেতু সরণের দিক আর বলের দিক সেম, সো ডব্লিউ সমান আমরা লিখতে পারি কি এফ এস, রাইট?
আচ্ছা, এবং আপনি জানেন যে আপনি যেহেতু একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করতেছেন, ধরেন স্থির বস্তু হোক বা ধরেন তার একটা আদিবেগ আছে, ধরেন তার আদিবেগ ইউ আছে, তো আপনি বল প্রয়োগ করে সে বেগটাকে চেঞ্জ করে অবশ্যই ভি করতেছেন, রাইট? এই গতিশীল হওয়ার কারণে আপনি জানেন যে তার মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত হচ্ছে, যেটা কি স্যার? তার গতিশক্তি, রাইট? এখন আমরা যদি চিন্তা করি যে শুরুর সময় তার গতিশক্তি কত স্যার? হাফ, ধরুন বস্তুটার ভর দিয়ে দিলাম এম, হাফ এম ইউ স্কয়ার না? আর আমরা যদি এই অবস্থানে তার গতিশক্তিটা বের করতে চাই তাহলে কত আসবে স্যার? বস্তুটার ভর সেম এম, এই অবস্থানে তার বেগ ভি, তাহলে এই অবস্থানে তার গতিশক্তি কত স্যার? হাফ এম ভি স্কয়ার, রাইট? এটা হচ্ছে বল প্রয়োগের আগে গতিশক্তি, বল প্রয়োগের আগে গতিশক্তি। আর এটা হচ্ছে স্যার কি আমাদের বল প্রয়োগের পরে গতিশক্তি, রাইট? কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে বলে যে এভাবে করে আপনি যদি কোনো একটা স্থির বস্তু বা গতিশীল কোনো ইউ আদিবেগে গতিশীল কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার কারণে যদি তার এস পরিমাণ সরণ ঘটাতে পারেন, এবং এতে যদি সেই পজিশনে এস দূরত্বে তার বেগ যদি ভি হয়, তাহলে তার উপর কৃত কাজ সমান। এটা তো ঠিক আছে যে বল গুণ তার সরণ কতটুকু হয়েছে, এবং এটা তার গতিশক্তির পরিবর্তনের সমান। এটা তার গতিশক্তির পরিবর্তনের সমান, এটা আমাদেরকে বলে কাজ শক্তি উপপাদ্য, গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ আমাদের যে পরিমাণ কাজ হয়েছে এটা আমরা গতিশক্তি দিয়েও মেজার করতে পারবো। কিভাবে? গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে খেয়াল করেন, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউএস, এটুকু হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন হয়েছে। দেখেন সবাই কাজ শক্তি উপপাদ্যের মেইন জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু জানো? আরেকটা একটু বলেন। আচ্ছা, খেয়াল করেন আমরা কি বলতেছিলাম যে আমরা জানি একটা বস্তুর উপরে আপনি যখন এফ বল প্রয়োগ করেন, এতে যদি তার বল প্রয়োগের দিকে সরণ এস হয়, তাহলে আপনি জানেন তার কাজ কি? ডব্লিউ সমান এফ গুণ এস, রাইট? এখন আমাদের কাজ শক্তি উপপাদ্য বলে যে আপনি একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করে তাকে এস পরিমাণ সরণ ঘটানোর সময় তার আদি বেগ যদি ইউ হয় এবং এফ বল প্রয়োগ করার পরে তার শেষ বেগ যদি ভি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তার আপনি গতিশক্তির পরিবর্তন দেখতেছেন কি? গতিশক্তি কতটুকু ছিল আগে? এম, হাফ এম ইউ স্কয়ার। আর এফ বল প্রয়োগ করার পরে এস সরণ হওয়ার পরে তার গতিশক্তি দেখতেছেন কত? হাফ এম ভি স্কয়ার, রাইট? জি আমাদের কাজ স্যার। শক্তি উপপাদ্য বলে যে তার যে কৃত কাজটা হয়েছে, সে যে ডব্লিউ সমান এফ এস কাজটা করছে, এটা হচ্ছে তার গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে? অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এক্ষেত্রে যে গতিশক্তির পরিবর্তনের সমান বলতেছি, এই গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে তার মধ্যে সঞ্চিত গতিশক্তি। সে এই গতিশীল হওয়ার কারণে যেটুকু সে গতিশক্তি লাভ করতেছে সেটাই হচ্ছে এই পরিমাণ। ঠিক আছে? জি স্যার। এবং এই শক্তিটা দিয়েই সে এতটুকু কাজ করছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ডব্লিউ সমান এফ এস সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, যেখানে ভি হচ্ছে কি? শেষ বেগ, আর ইউ হচ্ছে আমাদের আদি বেগ। বল প্রয়োগ। ওকে, আচ্ছা, এটা স্যার আমরা যদি ব্যাখ্যাটা একটু দাঁড়া করাই, ধরেন এখান থেকে যদি একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা দেখানোর চেষ্টা করি। আমরা জানি কি এফ সমান কি আমাদের এম এ না? এফ সমান এম এ না স্যার আমাদের? জি। লিখলাম ডব্লিউ সমান আমাদের এফ এস, এফ সমান আমরা জানি এম এ, এফ সমান আমরা জানি এম এ এস। এখন বস্তুটা যদি ইউ আদি বেগে থাকে
এবং এস দূরত্ব অতিক্রম করার পরে তার শেষ বেগ ভি হয়, আমরা জানি এই ক্ষেত্রে অবশ্যই একটা ত্বরণ হয়েছে, সো ত্বরণটা হচ্ছে এ, আর ট্রাভেল ডিস্টেন্সটা আমরা জানি এস। সো আমরা এই চারটা নিয়ে কোন সূত্রটা লিখতে পারি স্যার? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, রাইট? জি এখান থেকে আমরা যদি ইউ স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, আমরা পাচ্ছি কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু as। আমরা as টাকে রেখে দিলে লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, রাইট? দেখেন তো এইটুকুতে কারো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা? সবাইকে এটুকু বুঝতে পারছেন? স্যার এখানে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার কেন হয়েছে? মাইনাস বুঝি কেন নাই হয়েছে? স্যার, এটা কি বাসা আনছি না, পক্ষান্তর করছি, বুঝতে পারছেন? লোকে আপনি কি বুঝতে পারছেন? স্যার ওই যে ওইটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস কেন হয়েছে? আচ্ছা, এটাই দেখাচ্ছিলাম, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই দেখাচ্ছিলাম আপনাকে। আপনি কি এস বের করা পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার প্রশ্ন স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই এস এর ভ্যালুটা যদি স্যার আমরা এখানে পুট করি, কত আসে দেখেন তো স্যার? এম গুণ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, রাইট? এখন আমরা 2 আর এখানে জিনিসটা যদি ভেঙে দিই, ভি স্কয়ার মাইনাস এম ইউ স্কয়ার বাই 2, আমরা যদি জিনিসটা ভেঙে দিই, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ। এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্যের মেইন কনসেপ্ট, প্রুফটা আর কি বেসিক্যালি। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের ভিটা কি শেষ বেগ, ইউটা হচ্ছে আমাদের আদি বেগ। এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের ডব্লিউ পরিমাণ কাজ করার পরিমাণটা আমরা গতিশক্তি থেকেও বের করতে পারি, যে তার কি পরিমাণ গতিশক্তির পরিবর্তন হয়েছে। তার আদি গতিশক্তি যদি হয় হাফ এম ইউ স্কয়ার, আর শেষ গতিশক্তি যদি হয় হাফ এম ভি স্কয়ার, তাহলে তাদের গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে আমাদের কৃত কাজের সমান। বুঝতে পারছেন? স্যার আরেকবার বা একটু এটা বলেন। কোন জায়গাটা স্যার? এই যে লাস্টের হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। দেখেন এস বের করা পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। এস এর ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি, কত আসছে দেখেন, এম ইন্টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, ঠিক আছে? ফাতিহা? জি স্যার। হ্যাঁ, এম ইন্টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পারছেন, রাইট? জি স্যার। আমরা জাস্ট ভ্যালুটা পুট করে এখানে লিখছি। তাহলে জাস্ট আমি এমটা গুণ করে দিচ্ছি এম ভি স্কয়ার মাইনাস এম ইউ স্কয়ার, আর নিচে আছে 2। সো 2টাও যদি স্যার দুজনের জন্য ভাগ করে দিই, তাহলে কত পাচ্ছে? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ। আপনি এখানে কি ভাঙার বিষয়টা বুঝেন নাই নাকি? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখানে আপনি দেখতেছেন যে ভি হচ্ছে কি আমার শেষ বেগ, ইউ হচ্ছে আমার আদি বেগ, অর্থাৎ বল প্রয়োগের আগের আদি বেগটা আর কি। মানে বল প্রয়োগ করার আগে কতটুকু আদি বেগ ছিল, আর বল প্রয়োগ করার পরে সরণ হওয়ার পরে তার বেগটা কত হয়েছে? ভি। এই ভিটা হচ্ছে আমরা ইউজ করছি। লাস্টে বুঝি নাই। এখানে লাস্টেটা কি লিখছেন যে পি এরপর আচ্ছা, এটা প্রুফ লিখছি, প্রুফ এটা কিছু না, প্রুফ করেছি, এটা লিখি। কাজ সত্যি প্রবাদের প্রুফটা আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা হচ্ছে শূন্য কাজ জিনিসটা বলতে স্যার কি বুঝেন? শূন্য কাজ দেখে আমরা দেখছিলাম স্যার, শূন্য কাজ বলতে কি বুঝো? স্যার ত্বরণ যদি বলের সাথে 90 ডিগ্রি কোণ করে হয় তবে ওই বল দ্বারা শূন্য কাজ হয়। আচ্ছা, অর্থাৎ আমাদের একটা বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি, ধরেন এই দিকে, আর এতে যদি তার সরণ হয় উপরের দিকে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলছিলাম কি আমাদের কাজ শূন্য, রাইট?
কারণ ডব্লিউ সমান এফ এস কস থিটা, যেখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে কত 90, রাইট? এই জন্য আমাদের কাজের পরিমাণ আসতেছিল 0। এটা হচ্ছে আমাদের একটা শূন্য কাজের উদাহরণ। আরেকটা শূন্য কাজের উদাহরণ আছে, চিন্তা করেন। ধরেন আমি একটা বস্তু, ধরেন আমাদের একটা বস্তু, ধরেন আমাদের এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? আপনি এই বস্তুটার উপরে এই বৃত্তাকার পথে বল প্রয়োগ করতেছেন, ঠিক আছে? এই বস্তুটার উপর বৃত্তাকার পথে এফ বল প্রয়োগ করতেছেন, এবং এফ বল প্রয়োগ করে আপনি এই বস্তুটাকে একবার পুরো চক্কর দিয়েছেন। এই পুরো বৃত্তাকার রাস্তাটা পুরোটা একবার চক্কর দিয়ে আবার সেম পজিশনে নিয়ে আসছেন। ধরেন ধরেন এটা এ পয়েন্ট থেকে আপনি বল প্রয়োগ করে তাকে ঘুরে আবার সেম এ পজিশনে ফেরত আনছেন। তাহলে স্যার আমাদের কৃত কাজটা কত হবে যদি হিসাব করেন? তাহলে বলেন তো কত হবে? ডব্লিউ সমান এফ এস। সরণ কতটা স্যার আমাদের? শূন্য। শূন্য। সরণ হচ্ছে শূন্য। সো এই ক্ষেত্রে আমাদের কৃত কাজের পরিমাণ হচ্ছে শূন্য। এটা হচ্ছে শূন্য কাজের আরেকটা উদাহরণ, জাস্ট একটু দেখানোর ছিল, দেখা দিই। সবাই কি বুঝতে পারছেন এটা? জি জি স্যার। স্যার। ওকে, আমরা আরেকটা হচ্ছে স্যার অভিকর্ষ যে বল দ্বারা যে কাজ করা হয় ওটা তো শূন্য হয় না? বুঝিনি। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ ওটা শূন্য হয় না? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য হবে কেন? বুঝিনি আপনার কোশ্চেনটা। না স্যার, পাইছিলাম ওই দিন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। অভিকর্ষজ বল দ্বারা আপনি কোন দিকে কাজ করতেছেন এটার উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরেন আমাদের একটা বস্তু ভূমি থেকে 50 মিটার উঁচুতে আছে, ঠিক আছে? তাকে আমি মুক্তভাবে পড়তে দিলাম। তখন যে সে নিচে পড়তেছে, এই কাজটা করার সময় সে কি, মানে আপনার কোশ্চেন আমি আরেকবার বলুন তো, আমি ক্লিয়ার হই আপনার কোশ্চেনটা। স্যার অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, আচ্ছা। খেয়াল করেন, আপনি যে কথাটা বলতেছেন ওইটা হচ্ছে এই ক্ষেত্রে সত্য হবে। ধরেন আমাদের একটা বস্তু ভূমিতে আছে, আপনি সেটার উপরে আপনি সেটার উপরে এই অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর বল প্রয়োগ করে তাকে এস পরিমাণ সরণ ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে অভিকর্ষজ বল, যেটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে, সেই বল দ্বারা আসলে কোনো কাজ হচ্ছে না। এটা হচ্ছে আমাদের নিচের দিকে অভিকর্ষ বল। তো অভিকর্ষ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি ওই এক্সাম্পলটা রিকল করছেন, রাইট? আমাদের অভিকর্ষজ বল আর সরণের মধ্যবর্তী কোণ তো 90, সেক্ষেত্রে আমাদের অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ শূন্য। স্পেসিফিক সিনারিও বলতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা সিমিলার আরেকটা হচ্ছে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতির আরেকটা ম্যাথ দেখি। আপনাদের জন্য কোশ্চেনটা লিখি। একটা বস্তু দিয়ে দিলাম এখানে, বস্তুটা ভর দিয়ে দিলাম 10 কেজি। টোটাল হাইট ধরে নেন, এটুকু হাইট ধরে নেন 100 মিটার। এরপর বস্তু যখন পড়তেছিল, ধরেন এখানে একটা পজিশন দিলাম বি, এর নিচে আরেকটা পজিশন দিলাম ধরেন সি। এই উপর থেকে এই সি পজিশন পর্যন্ত ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছে আমাকে, ধরেন 78.4 মিটার। Okay? এখন আমি এই পয়েন্টটা দিয়ে দিলাম ধরেন এ, এই পয়েন্টটা দিয়ে দিলাম বি, এই পয়েন্টটা দিয়ে দিলাম সি। আর বস্তুটা ভর দিয়ে দিচ্ছে আমাদেরকে 10 কেজি, এম সমান 10 কেজি। এখন আমাদের থেকে জানতে যাচ্ছে যে এ ও বি পজিশনে, এ ও বি স্যার বিন্দুতে, এখানে এ থেকে সি পর্যন্ত কি 78.4 মিটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এ থেকে সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 78.4 মিটার।
এও সি স্যার তাহলে বিন্দুতে শক্তি দেওয়ার সময় হাইট কোনটা ধরবে? বুঝি নাই। গতি শক্তি বা বিভব শক্তি ব্যবহার করার বের করার জন্য হাইট কোনটা ধরবে, এটাই পুরো ধরবে? হ্যাঁ, আমি সি পয়েন্টের জন্য দিচ্ছিলাম, বেসিক্যালি বি গুলো লিখছি। এও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা দেখ। ওকে, এটাও সবাই একটু ট্রাই করবেন, দেখি সবাই ট্রাই করেন এটা। টাইম সবাই ট্রাই করুন। এও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা এটা চেক করবে। এ পয়েন্টের জন্য আপনি হাইট জানেন, 100 মিটার উঁচুতে আছে এ পয়েন্ট। একটু যদি ক্লিয়ার করে দিই, আমাদের point 100 মিটার, এটুকু হচ্ছে আমাদের 100 মিটার। আর এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 78.4। আর আমাদেরকে জানতে চাইছে ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা সূত্রটা খাটে কিনা। সবাই ট্রাই করো। স্যার বি থেকে সি দূরত্ব 10 মিটার নাকি সি থেকে ভূমির দূরত্ব 10 মিটার? তা 10 মিটার তো কোথাও দিন নাই, আমি দিয়েছি 100 মিটার। ভূমি থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 78.4 মিটার। কারো হইলে একটু জানাবেন। স্যার এই পয়েন্টের গতি শক্তি হাফ এম ইউ স্কয়ার হবে না? স্যার 7683.2 আসছে। স্যার এটা কি আসছে, সি পয়েন্টের নাকি মোট শক্তি? স্যার মোট শক্তি দুইটাতেই সেম আসছে। মোট শক্তি কত আসছে স্যার? 7683.2। আচ্ছা, এ পয়েন্টের জন্য মোট শক্তি কত আসছে? এ পয়েন্টের জন্য 9800। আর সি পয়েন্টের জন্য? স্যার 9800 আসে। হ্যাঁ, সি পয়েন্টের জন্য তো 9800 আসার কথা। জি স্যার 9800। 7600 আসছিল কার থেকে যেন? স্যার আমার থেকে আসছে। স্যার 7683.2 আসে সি বিন্দুতে গতি শক্তি।
হ্যাঁ মোট এক্স্যাক্টলি, শক্তি সি না। পয়েন্টে গতিশক্তি আসছে 7683.2, আর সি পয়েন্টে বিভব শক্তি আসে আমাদের 2000 কত? 2001 2116.8। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাহলে আমি একটু লিখে দিই আপনাদের জন্য। এ পয়েন্টে এ পয়েন্টের মোট শক্তি 9800 জুল, সি পয়েন্টের বিভব শক্তি, স্যার বিভব শক্তিটা কত হচ্ছে? 2116, 2116.8। 16.8, আর সি পয়েন্টের গতি শক্তি 7683.2। 8683.2। তো টোটাল মোট শক্তি হচ্ছে 9800। আশা করি সবাই পারছেন এটা কম বেশি, কারণ আমরা সেম টাইপের ম্যাথই ক্লাসের শুরুতে করবো, রাইট? স্যার সি বিন্দুতে তো আমার বিভব শক্তি আসে 76,683.2। কোথায় স্যার? সি পয়েন্টে। সি পয়েন্টে কে বলতেছেন? কার আসতেছে স্যার? ওকে আপনার জি স্যার। সি পয়েন্টের কি কোন কোন ভ্যালুটা আসছে? সি পয়েন্টের বিভব শক্তি কত? বিভব শক্তি আসছে 7683.2। কেন স্যার? সি পয়েন্টে আমাদের ভূমি থেকে উচ্চতা কত স্যার? সি পয়েন্টে আমাদের ভূমি থেকে উচ্চতা কত? 21.6। স্যার এটা তো পুরোটা এইটুকু না স্যার আমাদের হাইটটা সি পয়েন্টের জন্য? স্যার বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আহ শক্তি সংরক্ষণশীলতা নীতির আরেকটা ম্যাথ দেখলাম। এখন আমরা একটু আগে যেটা পড়ছি যে কাজ শক্তি উপপাদ্য রিলেটেড একটা প্রবলেম দেখার চেষ্টা ধরেন এখানে আমাদের একটা বস্তু আছে, আমাদের বস্তুটার আদিবেগ ধরেন 10 মিটার/সেকেন্ড। আমরা বস্তুটার উপরে বল প্রয়োগ করার কারণে বস্তুটা কিছু দূর সামনে গেল এবং তার বেগ হইল ধরেন 30 মিটার/সেকেন্ড। আমাদের এখানে বস্তুটার আদিবেগ ছিল 10 মিটার/সেকেন্ড। আমাদের বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগের কারণে বস্তুটা একটা সময় গিয়ে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে বস্তুর উপরে বল প্রয়োগে কৃত কাজ কত? দেখেন এখন আপনার থেকে জানতে চাইছে কৃত কাজ, আপনি ডব্লিউ সমান জানেন এফএস। আপনি তো এখানে আটকে যাবেন কারণ আপনাকে এখানে এস এর ভ্যালুটা আপনাকে দেয়া নাই, রাইট? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? সিম্পলি আমরা যে কাজ শক্তি উপপাদ্য পড়ছি যে কোনো গতিশীল বস্তুর জন্য আমরা যখন বল প্রয়োগ করে একটা বস্তুকে গতিশীল করি, সেক্ষেত্রে তার কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সময়। সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। আমাদের বস্তুটা ভর দিয়ে দিলাম ধরুন 10 কেজি। তাহলে আমরা এই ক্ষেত্রে স্যার কৃত কাজ কত পাচ্ছি বের করেন তো। হাফ 10 গুণ ভি স্কয়ার কত? 30 স্কয়ার মাইনাস হাফ 10 কত আসে স্যার? আনসারটা একটু বলেন তো আমাকে। Quick. তো কত আসছে আমাদের কৃত কাজ? চার হাজার। কত স্যার? 4000 4,000 না? হাজার। হ্যাঁ, 4,000 জন। 4,000 জন। তাহলে এভাবে হচ্ছে আপনারা যখন দেখবেন যে আপনাকে সরণ দেয়া নাই,
কিন্তু আদিবেগ এবং শেষ বেগ দেওয়া আছে, সেসব ক্ষেত্রে আপনারা কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে আনসার বের করতে কৃত কাজ বের করতে পারবেন। আসলে সবাই কনসেপ্ট গুলো বুঝতে পারছে, রাইট? জি স্যার। এরপর আমরা কাজ পড়ছি, শক্তি পড়ছি। এই চ্যাপ্টারের আরেকটা মেইন টপিক হচ্ছে ক্ষমতা। ফিজিক্স এর ভাষায় ক্ষমতা বলতে যেটা বোঝায় যে কোন একটা বস্তু একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে। একটা বস্তু একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতাকে আমরা পি দ্বারা ডিনোট করি। ক্ষমতা জিনিসটা কি? একটা বস্তু একক সময়ে কি পরিমাণ কাজ করে, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা, যেমন স্যার ধরেন আপনি আহ ধরেন এমভরের একটা বস্তু, এমভরের একটা বস্তু ধরেন এমভরের একটা বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। ধরেন আমাদের একটা বস্তু, এমভরের একটা বস্তু এইচ উচ্চতায় আছে। ওকে, তো আপনি জানেন কি স্যার তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি কত স্যার? তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি কত স্যার? ইপি সমান mgh, রাইট? এবং আমরা জানি যে সে যদি নিচে নেমে আসে, সে যদি নিচে নেমে আসে তাহলে তার দ্বারা কৃত কাজ কত হবে স্যার? সেম, সে যতটুকু বিভব শক্তি অর্জন করেছিল ততটুকু দিয়েই কাজ করবে। তো সেক্ষেত্রে তার কৃত কাজ কত? mv, রাইট? এটুকু আমরা দেখছিলাম আগে, রাইট? ওকে, এখন ধরেন তার এই এইচ ডিস্টেন্স ট্রাভেল করতে, এই এইচ ডিস্টেন্স ট্রাভেল করতে তার টাইম লাগছে ধরে নেন টি, টি সময় তার লাগছে এই এইচ ডিস্টেন্স ট্রাভেল করতে। তাহলে স্যার তার টি সময়ে কৃত কাজ কত স্যার? ডব্লিউ, রাইট? তাহলে একক সময়ে কৃত কাজ কত হবে স্যার? ডব্লিউ বাই টি বা mgh বাই টি। এটাই হচ্ছে বস্তুটার ক্ষমতা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন তো স্যার বিষয়টা। আচ্ছা, ধরেন আমাদের এইচ উচ্চতায় একটা এমভরের বস্তু আছে, ঠিক আছে? এর মধ্যে সঞ্চিত বিভব শক্তিটা হচ্ছে আমরা কত জানি? mgh। এখন আমাদের বস্তুটা যদি আমরা মুক্তভাবে পড়তে দিই, আমরা জানি সেক্ষেত্রে আমাদের কৃত কাজের পরিমাণ কত হবে? তার মধ্যে সঞ্চিত বিভব শক্তির সমান পরিমাণে তার কৃত কাজ হবে, রাইট? যেটা হচ্ছে mgh। তো ধরে নেন বস্তুটা পড়তে, এই পুরো এইচ ডিস্টেন্স ট্রাভেল করতে তার থেকে সময় লাগছে টি সময়। তাহলে টি সময়ে সে এইচ ডিস্টেন্স ট্রাভেল করে কৃত কাজ হচ্ছে ডব্লিউ। আমরা তাহলে যদি একক সময়ে কৃত কাজ বের করতে চাই, আমরা পাচ্ছি কত? ডব্লিউ বাই টি, যেখানে ডব্লিউ এর ভ্যালু হচ্ছে mgh বাই টি। এই ভ্যালুটাই হচ্ছে তার ক্ষমতা বা পাওয়ার। বুঝতে পারছেন? অর্থাৎ পাওয়ারের ফর্মুলা হচ্ছে আপনি কি পরিমাণ কাজ করছেন বাই কত সময়ের মধ্যে করতে পারছেন। এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, আমরা ক্ষমতা রিলেটেড একটা দুটা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করি। কোশ্চেনটা লিখে আপনাদের দিই। ধরেন এখানে, আচ্ছা, ধরেন এখানে আমাদের কতগুলো সিঁড়ি দেওয়া আছে। ধরেন এরকম কতগুলো সিঁড়ি দেওয়া আছে। এখানে হচ্ছে একজন 50 কেজি ভরের লোক দাঁড়ায় আছেন, 50 কেজি ভরের একটা লোক দাঁড়ায় আছেন। একটা সিঁড়ি দিই। Okay? ধরেন মাঝখানে হচ্ছে সব সিঁড়ি, মাঝখানে সব সিঁড়ি। কোশ্চেন যেটা হচ্ছে যে এখানে আমাদের একটা 50 কেজি ভরের লোক আছে, 50 কেজি ভরের লোক প্রতিটা প্রতিটি 25 সেন্টিমিটার সিঁড়ি
25 সেন্টিমিটার উঁচু সিঁড়ি। 25 সেন্টিমিটার উঁচু, 30টা সিঁড়ি। পনেরো সেকেন্ডে উঠতে পারো। 15 সেকেন্ডে উঠতে পারো। আমি জানতে চাচ্ছি তার ক্ষমতা। সবাই একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করুন। 50 কেজি ভরের একজন লোক এখানে আছেন, তিনি হচ্ছেন অভিকর্ষ বলের বিপরীতে গিয়ে এই 30টা সিঁড়ি আরোহণ করবেন, যেগুলোর প্রত্যেকটার লেন্থ আমাদেরকে বলতেছে কত স্যার? প্রত্যেকটার লেন্থ আমাদেরকে বলতেছে কত, মানে উঁচু কতটুকু? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। দেখেন, প্রত্যেকটা সিঁড়ি 25 সেন্টিমিটার করে উঁচু। এরকম 30টা সিঁড়ি আছে, অর্থাৎ এরকম আমাদের 30টা সিঁড়ি আছে। 30টা সিঁড়ি আছে। তো এটা হচ্ছে তিনি 15 সেকেন্ডে উঠতে পারেন, অর্থাৎ অভিকর্ষজ বলের বিপরীতে গিয়ে তিনি 30টা সিঁড়ি আরোহণ করতেছেন। এটা তার ক্ষমতা কত, এটা আমাদের কোশ্চেন। তাহলে খেয়াল করেন, এক্ষেত্রে তার কৃত কাজ কত স্যার? ডব্লিউ সমান আমরা যদি কৃত কাজ জানতে চাই, সে কি পরিমাণ বল প্রয়োগ করছে এবং তার কতটুকু সরণ হয়েছে। তার কতটুকু বল প্রয়োগ করা লাগছে, তিনি যেহেতু অভিকর্ষজ বলের বিপরীতে যাচ্ছেন, তার ওজনের সম পরিমাণ বল তিনি ক্যান্সেল করতেছেন। দেন হচ্ছে সরণ হয়েছে কতটুকু? 30টা সিঁড়ি, যেগুলো প্রত্যেকটা 25 সেন্টিমিটার করে, রাইট? দেখেন, এখানে জাস্ট ভ্যালু গুলো বসালে আপনারা কৃত কাজটা বের করতে পারবেন। দেখেন সবাই বুঝছেন কিনা। এখানে স্যার ভ্যালু গুলো বসান তো। আমাদের বস্তুর ভর, মানে মানুষটার ভর হচ্ছে 50, 9.8, 30 আর কত, 25/100। কারণ কি, তার সরণটা হয়েছে কতটুকু স্যার? সরণটা হয়েছে এটুকু না? সরণটা হয়েছে এটুকু না? 245। কত আসছে স্যার? 245 না? 245। সবাই কোশ্চেনটা কি বুঝতে পারছেন? দেখেন, তার সরণটা হয়েছে কিন্তু টোটাল এতটুকু। এইটুকুর পরিমাণ আমরা বের করতেছি কি দিয়ে? এই যে এই 25 সেন্টিমিটার দিয়ে। এই 25 সেন্টিমিটার এরকম আছে 30টা, 30টার হাইট আমরা বের করছি কত? 30 গুণ 25/100। এখান থেকে আমরা পাচ্ছি কত? 245। সরি, স্যার আপনারা কি টাইম দ্বারা ভাগ দিয়ে দিচ্ছেন? 3675 হয়। আচ্ছা, ওকে ওকে ওকে। আমাদের ক্ষমতা আসছিল হচ্ছে, কত? 245 ক্ষমতা আসছিল, অর্থাৎ W/T, যেটা হচ্ছে নিচে হচ্ছে 15। এখানে আমাদের কত আসছিল স্যার? 245, রাইট? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওকে। আর যদি আমরা ওয়াট বাদ দিয়ে যদি নর্মাল জেনারিক ভাবে আমরা একটা একক বের করার চেষ্টা করি ক্ষমতার, তাহলে কি হবে বলুন তো? ডব্লিউ এর একক কত স্যার? জুল। সময়ের একক সেকেন্ড। তো ক্ষমতার আরেকটা একক হচ্ছে জুল পার সেকেন্ড। ঠিক আছে, দুইটা একক, একটা ওয়াট, একটা জুল পার সেকেন্ড, দুটোটাই সেম সেম বুঝায়। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। Okay, এখন হচ্ছে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড কিছু কমন কোশ্চেন দেখবো। এই কোশ্চেনটা আপনাদের লিখে দিই। 120 মিটার উচ্চতায়, 120 মিটার উচ্চতায় 20 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। 20 কেজি ভরের একটি বস্তু রাখা আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, বস্তুটাকে আমরা যদি মুক্তভাবে পড়তে দিই, বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে
ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগ কত হবে? পূর্ব মুহূর্তে বেগ কত হবে? হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় ভূমি হতে আমাদের কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3। গতিশক্তি বিভব শক্তির 1/3। সবাই কি কোশ্চেনটা লিখছেন? জি স্যার। জি স্যার। তো কোশ্চেনটা কি ছিল? একদম সিম্পল, যে আমাদের 120 মিটার উচ্চতায় এর মতো একটা বস্তু আছে, 120 মিটার উচ্চতায় ওদেরকে এই হাইটটা দিয়েছে 120 মিটার। 120 মিটার উচ্চতা থেকে 20 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। বস্তুটা প্রথম কোশ্চেন হচ্ছে মুক্তভাবে পড়তে দিলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত হবে। এটা আপনারা যেভাবে চান সেভাবে বের করতে পারেন। যে ভি সমান আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, ওই ফর্মুলা ইউজ করতে হবে, কারণ আপনি এখানে আদি বেগ জানেন 0, স্থির বস্তু রাখা আছে। শেষ বেগ জানতে চাচ্ছেন, আপনি এইচ জানেন, সো ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস প্লাস 2gh। এতে সিম্পলি আপনারা শেষ বেগটা বের করতে পারবেন, রাইট? এখান থেকে বেগটা একটু বের করে জানান তো স্যার কত আসে। √2gh 2 into 9.8 into 120 স্যার 48 তো পয়েন্ট কত আসছে স্যার? 48.5। হ্যাঁ আসছে কি স্যার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে স্যার? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন গুলো আনসার করার সময় সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যে আগে হচ্ছে ফিগারটা ড্র করবেন। ফিগারটা ড্র করে ফেলবেন। ফিগার ড্র করে ফেললে দেখবেন আপনার জন্য জিনিসটা ভিজুয়ালাইজ করা ইজি হবে। আচ্ছা, তো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। আচ্ছা, আমাদের বস্তুটা ধরেন পড়তেছে, ধরেন এই পজিশনে এসে আমাদের বস্তুটার গতিশক্তি বিভব শক্তির 1/3 হয়েছে। বা 1/3। ধরে নেন ভূমি থেকে এই পয়েন্টের উচ্চতা হচ্ছে এক্স। ধরেন ভূমি থেকে এই পয়েন্টের উচ্চতা হচ্ছে এক্স। ওকে, এক্স মিটার আর কি। তাহলে খেয়াল করেন, আমরা এই পয়েন্টটাকে ধরেন, এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি। আমাকে যেটা বলছে যে বি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। বি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির 1/3 সমান হবে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা কোশ্চেনটা? সবাই কি স্যার বুঝতে আবার পারছেন? একটু এবার বলেন। বুঝি নেই। আবার একটু বলেন। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে কি ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তো আমরা ধরে নিলাম বস্তুটা পড়ার সময় ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এই বি পয়েন্টে গতিশক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তো এটাকে আমি একটু জাস্ট সিম্বল দিয়ে লিখলাম যে গতিশক্তি সমান বি পয়েন্টে আমাদের গতিশক্তি সমান বিভব শক্তি 1/3। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে খেয়াল করুন, আমরা জানি ভূমি থেকে বি পয়েন্টের উচ্চতা হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা বি পয়েন্টের জন্য গতিশক্তি কত লিখবো স্যার? বি পয়েন্টের জন্য বিভব শক্তি কত লিখবো স্যার? ইপি এম জি, ভূমি থেকে উচ্চতা এক্স, রাইট? এক্স এক্সাক্ট।
আর বি পয়েন্টে স্যার আমাদের গতিশক্তিটা কত? আমরা যদি বি পয়েন্টের বেগটা বের করি, ধরেন এই বি পয়েন্টে এসে আমাদের বস্তুটার বেগ হয়েছে ভি, আদি বেগ ছিল স্যার 0 আমরা জানি। আর আমরা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 120 মাইনাস এক্স মিটার, রাইট? বা এইচ মাইনাস এক্স, আমরা এইচ মাইনাস এক্স জানি। আমরা কোন ফর্মুলা ইউজ করবো স্যার? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স, রাইট? শেষ বেগটা বের করার জন্য বস্তু মানে বি পয়েন্টে। জি স্যার। তো এখানে আমাদের ইউ স্কয়ার তো 0, আমরা সিম্পলি কে সমান লিখতে পারি হাফ এম ভি বি স্কয়ার, যেখানে হাফ এম ভি স্কয়ার এর ভ্যালু হচ্ছে 2g এইচ মাইনাস এক্স close to 1/3 mgx, sorry, 1/3 mgx. ওকে, তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়, mg h মাইনাস এক্স close to 1/3 mgx। এখান থেকে আমরা লিখতে পারি কি, যদি mg টাকে দুটোটাকে দিয়ে দিই, mg h মাইনাস mgx equals to 1/3 mgx, এটা ব্র্যাকেটটা তুলে ফেললাম। দেন হচ্ছে এখন আমাদের লাগতেছে কি, আমাদের ভ্যালু লাগতেছে হচ্ছে এক্স এর ভ্যালু, রাইট? যে ভূমি হতে এক্স উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির 1/3 হচ্ছিল, So আমাদের জানা লাগতেছে এক্স। আমরা জানি হচ্ছে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু কত স্যার আমাদের দিয়ে দিছে? আমাদের এইচ এর ভ্যালু দিয়ে দিছে 120 মিটার, রাইট? আমরা এইচ এর ভ্যালু জানি 120 মিটার। এখান থেকে আমরা সিম্পলি এক্স এর ভ্যালু বের করে ফেলবো। আচ্ছা, এমজি তো সবার থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এমজিটা নিয়ে চিন্তা করার দরকার নেই। Just চিন্তা করেন এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3 এক্স। সো এইচ সমান 1/3 এক্স প্লাস এক্স, দ্যাট মিনস কত? 4/3 এক্স ইকুয়ালস টু এইচ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি স্যার, এক্স এর ভ্যালু কত? 3/4 অফ এইচ, যেখানে এইচ এর ভ্যালু হচ্ছে কত? 120। স্যার এমজি বাদ হয়ে গেছে কেন? স্যার আপনি সবগুলোর থেকে এমজিটা কমন নিয়ে ফেলেন, আপনি এখানে সবার থেকে এলএন থেকে এমজি এইচ মাইনাস এক্স, বা আপনি এই লাইনেও চাইলে ক্যান্সেল আউট করে দিন, কারণ সবাই গুণে আছে না, বুঝছেন? আপনি উভয় পক্ষকে এমজি দ্বারা ভাগ করে দেন, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসছে কত কত মিটার স্যার? স্যার বুঝিনি। হ্যাঁ, 90 মিটার আসছে। দ্যাট মিনস কি, আমাদের এই পয়েন্টের হাইটটা, অর্থাৎ আমাদের বি পজিশনের হাইটটা এক্স মিটার না, স্যার এক্স মিটার খ সমান, নাম্বারটা খ নাম্বারটা আরেকটা বুঝিনি। স্যার খ নাম্বারটা আরেকবার একটু বুঝাই। আচ্ছা, এই লাস্ট কোশ্চেনটা, জি স্যার। আচ্ছা খেয়াল করো, স্যার চিত্রটা একটু ভালো নিচের মতো খেয়াল করেন। বুঝিনি। নিচের স্ক্রিনটা হয়েছে এখানে। আচ্ছা, এখানে স্যার কোন কোন জায়গাটা বুঝতেছেন না বলো। স্যার প্রথম ফার্স্ট থেকে আমরা, আচ্ছা ওকে, খেয়াল করেন বি পয়েন্টে স্যার আমাদের যেটা আমাদেরকে কোশ্চেনে জানতে চাইছে যে ভূমি থেকে কত দূরত্বে আমাদের গতিশক্তি, স্যার এখানে এস ইকুয়াল গতিশক্তি টু 1/3, এরপর এটা কি লিখছেন? কোনটা স্যার এটা? ওই যে এস ইকুয়াল টু 1/3, এরপর 1/3 ইপি মানে পটেনশিয়াল এনার্জি। আমাদের কথাটা ছিল কি, গতিশক্তি সমান 1/3 অফ হুম, বিভব শক্তি। নিচে না, নিচে ওই যে এইচ এইচ মাইনাস এক্স এর পরের লাইন। আচ্ছা স্যার, এই স্যার এখানে 4/3 এটা আমি না আসলে ক্লিয়ার বুঝছি। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমি প্রথম থেকে আরেকবার দেখা দিচ্ছি। আমাদের ইকে সমান আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি সমান বিভব শক্তির 1/3। সো আমাদের বি পয়েন্টে গতিশক্তি কত স্যার? হাফ এম ভি বি স্কয়ার, রাইট? আর এই পাশে বিভব শক্তি সমান কত? ভূমি থেকে আমরা ধরছিলাম এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, সো এক্স উচ্চতায় বিভব শক্তি কত স্যার? এম জি এক্স না?
আমাদের এখানে যে এইচটা ছিল এটা মিনিং কি ছিল? ভূমি থেকে উচ্চতা না বস্তুর? জি স্যার। ওকে, তাহলে এখানে আসছে 1/3 mgx আর এখানে আসছে হাফ mv স্কয়ার। তো আমরা এখান থেকে ভি স্কয়ার এর ভ্যালু পাইছিলাম কত স্যার? 2g h মাইনাস এক্স, রাইট? আমরা ভি স্কয়ার এর ভ্যালুটা পাইছিলাম না এখানে? ভি স্কয়ার সমান 2g h মাইনাস এক্স, ওইটা জাস্ট আমরা ভ্যালুটা বসাই দিচ্ছি, জি স্যার। এই ভ্যালুটা এখানে বসেছি। ওকে ওকে, দেন এখান থেকে 2 ক্যান্সেল আউট হচ্ছে, আমাদের লাইনটা থাকতেছে এরকম mg h মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3 mgx। এখন দেখেন উভয় পক্ষ যদি আমরা mg দ্বারা ভাগ করে দিই, mg কাটা যায়, তাহলে পাচ্ছি কি স্যার? h মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3 x। এখন এক্সটাকে ওই পাশে পাঠাইলাম, h সমান 4/3 x। তো x সমান আমরা ওই পাশে পাঠাই দিই 3/4 h আসে। স্যার বুঝছেন ফোরটা স্যার? কোথায় পেলেন? বুঝি নাই। স্যার 4 কেমনে? 4 কেমনে? এটা লসাগু করেন, এটা লসাগু করলে কত আসে? 1/3 x প্লাস x, কত আসে এখানে লসাগু করলে? 3 1x প্লাস 3x। বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন এইটুকু পোর্শন। তো এক্স, এইচ সমান 4/3 অফ এক্স, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 3/4 8। তো আমরা জাস্ট ভ্যালু গুলো বসে এক্স এর ভ্যালু পাইছি কত? 90 মিটার। বুঝতে পারছেন স্যার সবাই? জি। জি স্যার। ফাতিহা আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কারো ওকে, কারো আশা করি আর কোনো কনফিউশন নাই। আমরা কি আরেকটা ম্যাথ দেখবো নাকি টুকুতে রাখবো? আরেকটা করেন। আমরা তাহলে সিমিলার আরেকটা ম্যাথ দেখা ট্রাই করি। ওকে, আমি আপনার জন্য কোশ্চেনটা লিখে দিই দেখুন। স্যার আজকে থাক, আমাদের তো আর 9টায় একটা ক্লাস আছে। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আমি আপনাদের কোশ্চেনটা দিয়ে আপনারা 3 মিনিটের জন্য প্র্যাকটিসটা করেন। সেম টাইপের ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ, জাস্ট কোশ্চেনটা লিখে দিই, আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করেন, তারপর আনসারটা আমাকে বলেন। 4 কেজি ফরের একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোশ্চেন হচ্ছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। আচ্ছা একটা কাজ করেন, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে রাখেন, আপনারা এটা বাড়ির কাজ করেন, দেখেন, ট্রাই করেন, এটা আনসারটা আমাকে পারলে টেক্সট করে দিন। ঠিক আছে, এটা আপনাদের বাড়ির কাজ। জড়শক্তি গতিশক্তির দ্বিগুণ। সেম ভাবে আগে চিত্র আঁকবেন, তারপর টার্ম গুলা লিখবেন, একটা একটা নোটেশন দিবেন যে ভর, ভর দিয়ে দিছে আমাকে, কতটুকু উচ্চতা দিয়ে দিছে, কি দিয়ে দিছে, আদি বেগ দিয়ে দিছে না কি দিছে, শেষ বেগ দিছে না কি দিছে, দেন হচ্ছে এটা ট্রাই করবে। ঠিক আছে, এটা সবার জন্য টাস্ক থাকবে। আচ্ছা, আশা করি তাহলে কোশ্চেন সবাই তুলছেন। স্যার মোটামুটি আজকে স্ক্রিন ক্লাস জি স্যার প্রশ্ন স্ক্রিন তিনটা দিলাম। একটু কোশ্চেনটা তুলে নিন সবাই, কোশ্চেন তোলা হলে জানাবেন। তুলছি স্যার। ও, তাহলে মোটামুটি আজকে ক্লাস এতটুকু, ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু এখন আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বুঝিনি লাস্টে স্যার কে বললেন? রেকর্ড ক্লাসটা কিসের? স্যার রেকর্ড ক্লাসটা কই পাবো?
রেকর্ড ক্লাসটা মোর্শেদ ভাই থেকে জিজ্ঞাসা করলে মোর্শেদ ভাই আপনাদেরকে দিবে, যদি কারো দরকার হয় তাহলে মোর্শেদ ভাই আপনাদেরকে দিবে, ঠিক আছে? জি স্যার, আদাব স্যার।